এছাড়া আঙ্গিক এবং বাচিক অভিনয়, কম্পোজিশন এবং চরিত্র বিশ্লেষণ। আমাদের প্রশিক্ষকরা যারা আছেন তারা রয়েছেন, তারা আমাদেরকে শেখাবেন। আমরা সরাসরি চলে যাই শ্রীযুক্ত সুভাষিস ব্যানার্জি মহাশয়ের কাছে। আমাকে আবার এখানে ডাকার জন্য কথাই হয়েছিল যে কি করাবে। আমি বললাম যে একটা আলো নিয়ে কিছু ক্লাস করা উচিত বলে আমার মনে হয়। মানে আমি যেগুলো নাটক দেখতে দেখতে আমি উপলব্ধি করি সেইগুলোকে নিয়ে এসেই আবার কোনো দল বা নিজের দলেতে চর্চা করে থাকি, কারণ এগুলো ভীষণ দরকার। আমরা অভিনয় বা এরপরেই যেগুলো আছে সত্যি বাচিক আছে এবং আঙ্গিক অভিনয় রয়েছে বা আমরা কম্পোজিশন অ্যাক্টিং ইত্যাদি রয়েছে, এর সঙ্গে যুক্ত হয় হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দেখার জন্য আলোর প্রয়োজন। একটু আমি আলো নিয়ে কাজ করবার আগে একটু মুখবন্ধের মতন কাজ করি, আমাকে বড্ড খারাপ লাগছে। হ্যাঁ, টেবিল দিয়ে আলাদা হয়ে যাওয়াটা খুব দিচ্ছি, তাহলে বুঝতেও পারবো। তো সেইটার কারণে একটু যদি আমরা পিছিয়ে যাই, মানে আমরা বর্তমানে যে মঞ্চগুলোতে অভিনয় করি বা যে মঞ্চে অভিনয় করতে গিয়ে তার যে ফর্ম, কেন প্রত্যেক মঞ্চ, প্রত্যেক নাটক এবং চলন তার ফর্ম আলাদা আলাদা হয়। একটা মঞ্চ যখন পাই তখন তার মঞ্চের একটা গঠন আছে, সেই গঠনকে আমরা কাজে লাগিয়ে যখন একটা নাটক উপস্থাপন করি তখন একটা ফর্মকে আধার করি যে কি ফর্মের মধ্যে দিয়ে গেলে আমি সম্পূর্ণ মূল্যায়নটা করতে পারবো। যদিও আজকে অনেক নাটকই আমরা দেখি প্রসেনিয়াম মঞ্চে আমরা একটা অন্য ধারা, তৃতীয় ধারার যে নাটক আমরা থার্ড ফর্ম যেটাকে বলি সেটাকে দেখতে পাই। প্রসেনিয়ামের মধ্যে আমরা গম্ভীরা ফর্মকে দেখতে পাই, প্রসেনিয়ামের মধ্যে ছৌ দেখতে পাই, বিভিন্ন রকম দেখতে পাই। সেটা কতটা আমাদের ভালো লাগে আর কতটা সেই জিনিসটা ওপেন এয়ারে, সেই জিনিসটা এরিনা থিয়েটারে দেখতে ভালো লাগবে। যদি এরিনা থিয়েটারের কারোর কাজ দেখা থাকে তাহলে এই দুটো কম্পারিজনে বোঝা যায় যে ওটা এরিনা থিয়েটারের কাজ, আমরা প্রসেনিয়ামে দেখছি। যার জন্য সেইখানে গিয়ে আমাদের কোথাও একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, কোথাও একটা সংযোগ স্থাপনের জায়গায় ত্রুটি যুক্ত হচ্ছে। তো এই প্রসেনিয়াম থিয়েটার নিয়ে কথা বলছি যখন ইউরোপীয় ভাবধারায় আমাদের একটা নাটক মঞ্চ আসে, যে মঞ্চে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠতে থাকি। কিন্তু আমরা যদি আমাদের আসল কোথা থেকে এসছি বা কি নাটক কিভাবে তৈরি হয়ে এসছে যদি বলি, তাহলে চলে যেতে হবে বহু সেই 2,500-3,000 বছর আগের তৈরি সেই গ্রন্থগুলো, যাকে পঞ্চম বেদ বলা হয়, যাকে বলা হয় নাট্যশাস্ত্র। মানে বোঝা যাচ্ছে যে ভরত নামক একটা লোকের এরকমই গ্রুপ থিয়েটার বা আখড়া ছিল। সেই আখড়াতে তিনি শিল্প চর্চা করতেন তার মতন করে, তার শিল্প তাকে ভাবনায় তৈরি করত। কিন্তু তখন একটা ক্রাইসিস হলো, যেমন বৈদিক যুগে বেদেরও একটা ক্রাইসিস হয়েছিল। স্মৃতি এবং শ্রুতির দ্বারা বেদ কিন্তু আস্তে আস্তে অন্যের ভাবনাগুলো বেদের মধ্যে ঢুকে যেতে লাগলো। ফলে ওই শিব নামক একটা লোক ওই বেদকে লিপিবদ্ধ করানোর বাধ্য করলেন যে এগুলো না লিখে রাখতে হবে, না লিখে রাখলে আমাদের কিন্তু অপভ্রংশ হচ্ছে। যে বলছে সে তার কিছু জিনিস ঢুকিয়ে দিচ্ছে, কারণ স্মৃতিতে ছিল না, মালটা ঢুকিয়ে দিয়ে লেবড়ে দিয়ে চলে গেল। সেরকম ভাবে ব্রহ্মা একটা বুড়ো ছিল, যে বুড়ো লোকটা ভরতকে ডেকে বললো, ভাই তাই যা করছো করো, লিপিবদ্ধ করো এবং বিজ্ঞানসম্মত করো। তার জন্য ব্রহ্মা করলেন কি, যে এই 4টে বেদ থেকে মূল মূল অংশগুলোকে নিয়ে একটি বই লেখবার জন্য ভরতকে দিলেন। ভরত সেটাকে লিখলেন এবং পরীক্ষামূলক তাদের আখড়াতে পরীক্ষা করতে আরম্ভ করলেন। এই করতে গিয়ে দেখা যাচ্ছে মঞ্চের বিবর্তন কিভাবে হয়েছে, যেখানে 3টে মঞ্চ। আজকে আমরা খুব ইন্টিমেট থিয়েটার নিয়ে আলোচনা করে থাকি, কারণ ইংরেজিতে কথা বললে সকলে বুঝতে পারে। অ্যাকচুয়ালি ভরত রস্য নাট্যশালা সেই যুগে করে দিয়ে চলে গেছে। সে
একটা ত্রিভুজাকৃতি নাট্যশালা, যে নাট্যশালার দুই বাস দিয়ে দর্শক বসে থাকবে এবং অভিনেতা এক বা দুই হতে হবে। সেই অভিনেতা একদম ত্রিভুজের ওই মাথা থেকে এই মাথা দর্শকের মধ্যে দিয়েই চলাফেরা করে পাঠ করবে, এটা বলে দিয়ে গেছেন। আজকে সেটাকে চেপে রেখে আমরা একটা বিদেশি জিনিস রাখছি, ক্ষতি নেই, আমার আপত্তি নেই, কিন্তু তিনি বলে দিয়ে গেছেন। তেমনি ভাবে বলে দিয়ে গেছেন চরিত্র কিভাবে নিরূপণ করবে, চরিত্র কাদের দেখবে, চরিত্র সৃষ্টি করতে গেলে কি হবে। কিন্তু একটা জিনিস তিনি খুব অগোচরে কাজ করেছেন, সেটা হচ্ছে সেই যুগে আলোর কোনো বিবর্তন ছিল না, কিন্তু আলো করতে গিয়ে তিনি যে দিক নির্ণয় করে গেছেন তার থেকে বোঝা যায় যে এই আলোটা সূর্যের আলোতেই অভিনয় করবে। অর্থাৎ অর্থাৎ পূব দিকে মুখ করে পশ্চিম দিকে পিঠ করে যদি অভিনয় হয়, তাহলে পূবের যে আলো উঠছে সেই আলো সোজাসুজি মঞ্চে এসে পড়ছে এবং মধ্য গগনে যাওয়া অবধি মঞ্চের মধ্যেই আলো থাকছে, তারপরে আলো চলে যাচ্ছে, নাটক শেষ হচ্ছে। অর্থাৎ ওই 4 ঘন্টা, ওই প্রথমার্ধের যে 4 ঘন্টা তখন নাট্যাভিনয় হতো, যখন আলোর কোনো কথা আমরা পাই না। পরবর্তীকালে আমরা মধ্যপ্রদেশে গিয়েও দেখেছি, সেখানে ওই দেওয়ালের গায়ে মশালের মানে যে কালি, সুতরাং পরবর্তী ক্ষেত্রে মশালের আলো দিয়ে অভিনয় হয়েছে। সকল অভিনয় প্রক্রিয়াটা বিকেলের দিকে হলেও আপত্তি তাদের ছিল না, কারণ আলো তখন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আলোটা যে আসতো সেটা তো কোনো আলাদা হয়ে আসতো না, সোজা একাটা একটা আলো, তার মধ্যে অভিনয়টা করতে হতো। অর্থাৎ তখন শুধুমাত্র আলো একটা দেখার বা দেখানোর জন্য ব্যবহার হতো। সবকিছুই রচনাত্মক ভাবে বলা হতো, জল হোক, ঝড় হোক, নদী হোক, সমস্ত কিছুই। যদি কালিদাস পড়ে থাকি, কালিদাসের মধ্যে একদম অভিজ্ঞান শকুন্তলের মধ্যে ডিটেইল করে বলা আছে একটা নাট্যাভিনয় কিভাবে হবে। যেমন পরবর্তীকালে আমরা গিরিশ ঘোষের যে নাটক যদি দেখি, বিল্বমঙ্গল নাটক যদি পড়ে থাকি, তাহলে দেখা যাবে বিল্বমঙ্গল ঠাকুর নাটকের মধ্যে সমস্ত কথার সঙ্গে প্রকৃতির বা যে জায়গাতে অভিনয় হচ্ছে সেই জায়গার বর্ণনা দিয়ে তো অভিনয় করা হচ্ছে, যা আমরা সেই সময়ের পরবর্তীকালে আমরা পেয়ে থাকি যাত্রাতে। যাত্রায় যখন অভিনয় হচ্ছে, সে রাজপ্রাসাদে আছে না, রাস্তার মধ্যে আছে না, জেলখানায় আছে, ডায়লগের মধ্যেই সেটা স্থাপন করা থাকতো এবং অভিনেতারা সেইভাবেই বলতেন এবং মানুষের কাছে পরিষ্কার হতো যে জেলে আছে বা রাজপ্রাসাদে আছে, কারণ তার দৃশ্যে কিছু ছিল না, দৃশ্যটা কাব্যের মধ্যে ছিল। দৃশ্য কাব্য তখন এক জায়গা থেকে বের হতো। কিন্তু যখন আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম, যখন আমরা পেলাম হচ্ছে গ্যাস লাইটের যুগে আসলাম, মোমবাতি বা গ্যাস লাইটের যুগে আসলাম, হ্যাজাকের যুগে আসলাম, বা বিদেশে ক্যান্ডেল লাইটের ঝাড়বাতির এগেনস্টে নাটক হতো, যেখানে আর্টিস্ট দাঁড়াতো, ওপর থেকে সেই ঝাড়টা নেমে আসতো, তাকে আলোকিত করা হতো। যদি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতো, তার দুপাশে ঝাড় নেমে আসতো, তাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য। উড়িষ্যায় সেই সময় আমরা দেখতাম মশালচি দিয়ে নাটক হতো, একটা মশালচি হাতে দুটো মশাল নিয়ে মাটিতে প্রায় সে সার্কাস করত এবং সেই করে করে প্রত্যেকের মুখে আলো দিত। এটা তখনও আমাদের কাছে ইলেকট্রিসিটির কোনো বস্তু এসে ওঠেনি। এবং ওই যখন গ্যাসবাতির যুগ আসলো, তখন দেখা যেত যে এই মঞ্চের সামনে ছোট 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 গ্যাস বার্নার থাকতো, একদিকে একটা স্টপ কক থাকতো আর একটা লোক বসে থাকতো। নাটকের দৃশ্য শেষ হলে স্টপ ককটা বন্ধ করে দিত, তার গ্যাস নীল হয়ে যেত, আলো নিভে যেত। আবার যখন নাটক শুরু হতো, তখন স্টপ ককটা খুলে হাতে একটা মশাল দিয়ে তার উপরে ঠেকাতে ঠেকাতে দৌড়ে যেত, প্রত্যেকটা আলো আবার জ্বলে উঠতো, আবার দৃশ্যমান হতো এবং নাটক হতো। এবং সেখানে সেট ছিল ফ্ল্যাট সেট, বাঁশে জড়ানো থাকতো, যাই হতো তার ওপর থেকে সেটের বিবর্তনে আমরা সেট দেখতে পেতাম।
কাপড়ে আঁকা ক্যানভাসে আঁকা থাকতো, বাঁশে জড়িয়ে যে সিন যখন হবে সেই সিনের ক্যানভাসটা খেলা। এবার এলো আমাদের সময় আলো। ওই সিরিজ আমরা 85-86 সালেও দেখেছি, অনেক জায়গায় দেখেছি। হ্যাঁ, মানে আজকে প্রফেশনাল থিয়েটার গুলো উঠে গেল, স্টার থিয়েটার পুড়ে গেল, তার ভেতরে এরকম সেট রাখা ছিল প্রচুর, আমি জানি, আমি নিজে দেখেছি। রমনা থিয়েটারেও এরকম তৎকালীন দড়ি দিয়ে একদম কপিকল সিস্টেম থাকতো, এবং যে ওর দায়িত্বে থাকতো তার হাতে সিন চার্ট দেওয়া থাকতো, এবং ওইখানের সঙ্গে নাম্বার দেওয়া থাকতো, কত নম্বর দড়ি খুললে কোন সিনটা পড়বে। কিন্তু মুশকিলটা হতো তখনকার দিন মানুষ তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। যখন আমরা একটা বলি না পাদপ্রদীপের আলোয় কিন্তু তোমরা কোনোদিন দাঁড়িয়েছো, আসলে পাদপ্রদীপ এসছে সেই গ্যাস লাইটের থেকে। হ্যাঁ, তো সেই আলোর সামনে সকলেই দাঁড়াতো, কিন্তু সেই আলোর একটা বাজে দিক ছিল, বিশাল মাপের শ্যাডো সেই রাজপ্রাসাদের উপর অব্দি পড়তো, কিন্তু দর্শক এটা মেনে নিয়েছিল। এটাই যেন নাটক ছিল, এটাই তার ছিল যে দৃশ্যটা রাজপ্রাসাদ, তাতে রাজা ছায়া পড়ছে না কি করছে সেটা তারা ইগনোর করতে জানত। কিন্তু যখন আমরা জানাতে আরম্ভ করলাম, আমার জায়গায় আমার যখন নাটক যখন আস্তে আস্তে ইলেকট্রিসিটি এলো, তখন নাটকের মধ্যে আলো গ্যাজেট ব্যবহার হতে আরম্ভ করলো। এই গ্যাজেট যখন ব্যবহার হতে আরম্ভ করলো, তখন আলো শুধুমাত্র দেখার হয়ে দাঁড়ালো, শুধুমাত্র যে দৃশ্যটা দেখানো বা না অভিনয়টা দেখানোর জন্য আলো আর শুধুমাত্র ওইটুকুনি পয়েন্টে দাঁড়িয়ে রইল। তখন আলোর ওপরে অনেকগুলো দায়িত্ব বর্তায়। প্রথম তো দেখা, তারপরে হচ্ছে যেটা দেখাচ্ছে সেটা সময় নিরূপণ করে দেওয়া, অর্থাৎ দৃশ্যটা কখন হচ্ছে তার সময় কি সেটার দায়িত্ব পড়ে গেল শুধু। কারণ অভিনেতার জায়গা থেকে আস্তে আস্তে সেইগুলো মুছে দেওয়া হচ্ছে। যে দায়িত্ব যাকে দেওয়া হচ্ছে, যদি আমি সত্যি একটা রিয়েলিস্টিক সেট বলি যে একটা বৈঠকখানা, তখন আর অভিনেতাকে বলতে হচ্ছে না যে আয় বৈঠকখানায় বস। অর্থাৎ অভিনেতার কথা বলার স্ট্যান্ডটাও কমে যাচ্ছে, ডায়লগ স্ক্রিপ্ট অনেক কমে যাচ্ছে, এবং সেগুলো দৃশ্যমান হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, সচক্ষে দেখতে পাচ্ছে। তেমনি ভাবে আলোর দ্বারাও আমরা দেখা প্লাস সময় প্লাস চরিত্রের কিছু কিছু মুহূর্ত গুলো আমরা আলোর ওপর দায়িত্ব দিয়ে ফেললাম। যেই আমাদের আলোর ওপর দায়িত্ব দিয়ে ফেললাম, তখন কিন্তু আমাদের অভিনেতাদেরও একটা দায়িত্ব পড়ে গেল আলোর সঙ্গে সেই অভিনয়টাকে মেশানো। এতক্ষণ কি করতো, একটা ব্ল্যাক লাইট জ্বালিয়ে দিত, পদপ্রদীপ জ্বালিয়ে দিত, আমি কাঁদছি যেরকম ভাবেই কাঁদি না কেন, আমার দর্শক সেই কান্নাকে অনুভব করতে পারছে। কিন্তু এবার যদি আমি বিভৎসতা বোঝাতে চাই, সেই বিভৎসতার জন্য যে আলোটা তৈরি হলো, বিভৎসতা তৈরি হওয়ার জন্য যে আলোটা যে জায়গায় আমাকে দাঁড়াতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই আলোটা না নিলে আমি বিভৎস বোঝাতে পারছি না। আমি যদি বলা থাকে যে কাবুলিওয়ালায় যে লেখক লিখছে, জানলা দিয়ে একটা রোদ্দুরের ছায়া এসে পড়েছে টেবিলের পায়ের তলায়, সেখানে মিনি খেলা করছে, তাহলে আমাকে জানলা দিয়ে রোদের যে আলোটা সেখানে আনতে হবে এবং মিনিকে সেখানে বসাতে হবে। নাহলে এই রোদটা না ঢুকলে মিনি বসতে পারছে না, এবং রোদটা যেখানে পড়বে মিনিকে সেখানেই বসতে হবে। লেখকের সুবিধা হলো, লেখকের হলো না, ডিরেক্টরেরও হলো না। ধরা যাক ডিরেক্টর তো করেছে, এবার মিনি অভিনেত্রী সে দৃশ্যটা শুরুর সময় ওখানে বসলো, গেল সব শেষ। সুতরাং এই যে দুজনের সঙ্গে একটা আস্তে আস্তে বন্ধুত্ব সুলভ ভাব রাখতে হবে, যে এখন আর অভিনেতা শুধু নিজের অভিনয়টার মধ্যে আবদ্ধ নয়, অভিনেতা যেমন কয়েকটা অভিনেতার সঙ্গেও যেমন সম্পৃক্ত হবে, তার হাঁটা চলার সঙ্গে, তার কাছে গিয়ে কোন কথাটা বলবো, তার থেকে দূরে কখন যাব, কখন তার হাত ধরবো, সে কোন, এমনও তো হয় যে দৃশ্য হতে হতে সেই অভিনেতা হয়তো হঠাৎ করে কোনো একটা হঠাৎ করে হয়ে গেল, সেই শব্দটা ভুলে গেছে,
এটা হয় অনেক সময় যে শব্দটা হঠাৎ করে ভুলে গেছে, সেইটাকেও যেমন আমাকে জেনে নিতে হয় যে এইখানটায় ও আটকে গেছে, সুতরাং কিভাবে তাকে নিয়ে আমি বেরিয়ে যাব দর্শকের চোখের আড়াল করে, সেটাও যেমন জানতে হয়, তেমনি আমাকে জানতে হবে এবার থেকে যে আমি কিভাবে আলোটার সঙ্গে আমাকে মিলিয়ে দেবো। তারপরে স্যার আলোর সঙ্গে সঙ্গে টেকনিক্যাল দিকের অঙ্কটা ঢুকে গেল। একদম ঢুকে গেল। যেমন সেটের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে আমাদের সেটকে ব্যবহারিক দিক, তেমনি যখন আলোটা মেকআপের সময় মেকআপ, তেমনি আলোটাও যখন যুক্ত হলো, আলোর যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকেও আমাকে কিন্তু বুঝে নিতে হবে। মানে কেউ নাচের থাকলে আমাকে মারতে পারে, একমাত্র নাচের লোক ঠিক আলো নিয়ে দাঁড়ায়। আমি বহুবার নাচের ইয়েতে আলো করতে গেছি, তাকে চকের দাগ দিলাম, এটা সেন্টার, ওপর থেকে টপ করবে, ঠিক বাইরে বহুবার আমার ইউনিভার্সিটিতেই হয়েছে। আমি কোনো জায়গায় অন্য কোনো জায়গায় অ্যামেচার মাত্রও তাই হয়। আমার এসে এইগুলো তো এইগুলোই যদি এই যে অ্যামেচার শব্দটা উঠে এলো, তো আমরা তো অ্যামেচার নই, আমরা তো নিত্যদিন অভিনয় করব। সুতরাং আমাদের মধ্যে এই ভুলটা হলে ভয়ঙ্কর মনে হবে। অ্যামেচারকে তো আমি মাইনাস করেই ঢুকেছি যে এরা কোনোদিন নাটক করে না, আজকে করছে, দেখতে এসেছি। আমরা অনেকটাই তাকে প্রিভিলেজ দিয়েই ঢুকছি। কিন্তু একটা সত্যি গ্রুপ, যখন তারা গ্রুপ থিয়েটার বা থিয়েটার ইউনিট বলে নিজেকে জাহির করছি আমরা, তখন আমাদের ভুলটা কিন্তু মারাত্মক। আমাদের একটা ভুল মানে মারাত্মক, এবং সেই ভুলটাকে শোধরানোর অভিনেতা, ডিরেক্টর বা দলের আর কোনো দিন পাবে না যে ওই ভুলটা দেখুন দাদা, ওই ভুলটা শুনতে দিয়েছি। ভুলটা স্ট্যাম্প মারা হয়ে গেল, অর্থাৎ আমাদের সেই দিনকার ভুলটা সেই দিনের জন্যই হয়ে গেল। এটা একটা মারাত্মক, কিন্তু আমাদের মানে যারা লাইভ কাজ করি তাদের কাছে মানে সেই হাত থেকে লাটাই বেরিয়ে যাওয়ার মতন অবস্থা হবে। পরের দিন আবার শুধরালে সেই লোকটা বলবে ওই দিকটা না তোমার, ও কোনোদিন ভুলবে না, পরের দিন আমি শুধরে এনেছি, পরের দিন মনে করবে। এটা দর্শকদের এটা একটা ব্যাপার আছে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। আমরা আলোটাকে নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। তো আলোটাকে নিয়ে কনসেন্ট্রেট করতে গিয়ে এই যে একটু আলো দিক এবং বিবর্তনটা নিয়ে আমি একটু আলোচনা করে নিই, তারপরে কয়েকটা পয়েন্ট দেখাবো। মানে যে সময় ধরে আমি বসে আছি সেই সময় ধরে আপনারা আসেননি, সুতরাং আমার কোনো অন্যায় নয়, আমি দেখি দৌড়ে পারিনি। তো যাই হোক, আলো যখন এলো তখন তো এরকম একটা কিছু এলো, তখন তো অত গ্যাজেট বা অত কিছু আসেনি। একটা খোল তৈরি হয়েছে, যাতে সেই খোলটা দিয়ে একটা কনসেন্ট্রেটেড আলো বেরোয়, সেরকম একটা খোল তৈরি করা হয়েছে। কিন্তু এই খোলটা কোথায় রাখবো? অর্থাৎ আমরা যে দেখি, আমরা দেখি কিসের জন্য দেখি? আমার মূল আলোর সোর্স কে? সাধারণ সময়, ঘরের আলোর কথা বলছি। সাধারণ সময় আমি কিসের জন্য মানুষকে দেখতে পাই? সূর্যের আলো। অর্থাৎ সূর্যের আলোকে কেন্দ্র করেই ঘরের আলো তৈরি হয়েছে, সূর্যের আলোকে কেন্দ্র করেই লাইট পোস্টের আলো তৈরি হয়েছে, সূর্যের আলোকে কেন্দ্র করেই দেখার মতো সমস্ত কিছু আলোকেই আমরা রাখি। আমরা কোনোদিন আমাদের ম্যানহাইটের সোজা আলো রাখি না, তলায় ফেলে রাখি না। এই আলো, ইলেকট্রিক্যাল লাইটস কখনোই কি তলায়, বাড়ির তলায় থাকে? লেখাপড়া করছি টেবিলে, কিন্তু তলায় আলো জ্বলছে হয় না। সুতরাং সবকিছুই আমাদের একটা আপিস জায়গা থেকে আলোটা যাতে পড়ে সেটার চেষ্টা করি সব ক্ষেত্রে, এখনো তাই আছে। এইখানে হলো একটা বিপদ। বিপদটা কি হলো যে আমরা যখন দেখবো, সে তো গেল সূর্যের ব্যাপার, কিন্তু এবার মঞ্চের আলো তো রাখতে হবে। মঞ্চের আলো রাখতে গিয়ে ওরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে। কিরকম? ওরা প্রথমে বললো সোজাসুজি দেখে, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি, আমার সোজাসুজি একটা আলো রাখবো, তাতেই আমাকে দেখতে পাবে। কিন্তু এতে একটা বিপদ ঘটলো। আমি এই বিপদগুলো বা কি ঘটলো সেগুলো পরে দেখাচ্ছি, মুখে আগে বলে দিচ্ছি। বিপদ কি ঘটলো? আমরা দেখি যখন, আমরা আমাদের দেখার ক্ষেত্রেও কিন্তু কি দেখি না, আমরা যে আলোগুলো বেশি মাত্রায় আসছে, মানে হাইলাইট জোন যেগুলো রয়েছে সেগুলো দেখি, লো লাইট জোন যেগুলো রয়েছে লো লাইট হিসেবে দেখি। সূর্যের আলো যখন পড়ে তখন আমরা ঠিকভাবে যেটাকে বলা হয় শেড, মুখের শেড গুলো তৈরি,
কিন্তু যখন আমি ফ্ল্যাট একটা আলো দিলাম, এই সমস্ত শেড থেকেই সমান মাত্রায় আলো বিচ্ছুরিত হয়ে সবার দিকে পৌঁছতে লাগলো। অর্থাৎ যেটা নাক নাক যতটা উঁচু সেও যেমন পৌঁছলো, এই পাশের জিনিসটাও সেরকম ভাবে পৌঁছলো, চোখের জিনিসটাও সেভাবে পৌঁছলো, এখানটা উঁচু নিচু থাকলে সমানভাবে উঁচু নিচু। তাহলে একটা ফ্ল্যাট ডাইমেনশনে এখনো তোমরা আমাকে কিন্তু প্রায় তাই ভাবেই দেখছো, একটা ফ্ল্যাট ডাইমেনশনে দেখছে। ফলে আমার যে মুখের যে ভাঁজগুলো রয়েছে, মুখের যে উঁচু নিচু জায়গাগুলো রয়েছে, যেখানে কম আলো পৌঁছয় বেশি আলো পৌঁছয়, সেই কম আলো বেশি আলোর যে ভাগ, যেটাকে বলা হয় শেড, শেড অ্যান্ড শ্যাডোর মধ্যে তফাৎ কি? শেড অ্যান্ড শ্যাডোর মধ্যে তফাৎ হচ্ছে একটা আলো রেখা যদি পড়ে তার মাঝখানে যদি হাতটা রাখি, তাহলে এই হাতের মতন করে অন্ধকার অঞ্চল তৈরি হবে যেখানে গিয়ে আলো প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ এই যে বসে আছে, এই পেছনের দেওয়ালে দেখো এই আলোটার একটা ওরই মতন একটা মাথার ছবি পড়েছে, যেটা অন্ধকার, দ্যাট ইজ শ্যাডো। শ্যাডো শেড কি হচ্ছে? না, সেটা শেড নয়। শেড বলছে যে আলো একদিক থেকে একদিকে যাচ্ছে, যেটা হাইলাইট হচ্ছে আলো পাচ্ছে, যেটা লো অঞ্চল হচ্ছে সে কম আলোকিত হচ্ছে। অর্থাৎ এই যে আমরা বাড়িতে যেমন করগেটের যে অ্যাসবেস্টারের চাল দেখি, যেটা উঁচু গোল, তাতে যতটা পরিমাণ আলো আছে তার পাশের নিচু গোলটাতে কিন্তু ওই আলো নেই, কিন্তু আলোকিত। অর্থাৎ এর শেড তৈরি হচ্ছে। তাহলে আলোকিত এবং কম আলোকিত অঞ্চলগুলোকে যখন আমরা একসঙ্গে দেখতে পাই, তখন একটা শেডের তৈরি হয়। শেডের মানে হাইলাইট এবং লো লাইটের খেলা হচ্ছে। একটা হাইলাইট জোন, একটা লো লাইট জোন। লো লাইট জোনগুলো একরকমের দেখতে হবে, হাইলাইট জোনগুলো তখনই যেখানে আমার মুখের লো লাইট হাইলাইটের খেলা হচ্ছে, তখন একটা থ্রি ডাইমেনশনাল মুখটাকে পার করতে পারছে, আমাকে যেমন দেখতে তেমন দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফ্ল্যাট লাইটের ক্ষেত্রে সেটা হলো না, সবটা ইকুয়াল হয়ে গেল। অর্থাৎ এই জিনিসটাকে তখন আর বললো না এটা আদর্শ আলোর জায়গা নয়, এটা তোমার কোনো একটা জায়গায় যদি কোনো একটা সিকোয়েন্স তৈরি করতে হয়, যে আস্তে আস্তে মুখটা ওরকম একটা ফ্যাকাশে একটা অন্য ধরনের কিছু একটা হয়ে যাচ্ছে, তখন তুমি এই স্ট্রেট লাইটটা ব্যবহার করতে পারো। তাই জন্য একে একটা এফেক্ট লাইট হিসেবে সরিয়ে দেওয়া হলো। আচ্ছা, সরিয়ে দেওয়া হলো, তাহলে কি হবে? তাহলে আমি প্রথমে মাথার উপরে চলে যাই, এখান থেকে মাথার উপরে নিয়ে চলে গেল, এখানে গিয়ে আবার একটা উৎপত্তি ঘটলো। সেটা হচ্ছে এখানে আলো পড়ার ফলে এই শ্যাডোটা এখানে নেমে গেল, এই শ্যাডোটা এখানে নেমে গেল, সমস্ত শ্যাডোর জোনগুলো বদলে গেল, চোখেরটা চিবুকে, চিবুকেরটা এখানে চলে গেল। সুতরাং এটা ভয়ঙ্কর দেখতে লাগছে লোকটাকে, কিন্তু এটা আদর্শ নয়। পুরোপুরি লোকটাকে বা অভিনেতা অভিনেত্রী বা চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটাও আমার চলে গেল কোনো একটা বিশেষ মুহূর্তের কাজে। আমরা টপ লাইটকে ব্যবহার করি, তাই ভাবেই যারা ব্যবহার করে সেই মানে দিয়ে যদি ব্যবহার হয়, তখন সেটা আদর্শ মানে হয়ে তৈরি দাঁড়ায়। যে টপ লাইটের তলায় দাঁড়িয়ে আস্তে আস্তে সে কথা বলছে, সে হয়তো পুরোপুরি মুখটা দেখা যাচ্ছে না, এই শেড তৈরি হলো। সেটা প্রয়োজন প্রয়োজন এগুলো তখনই আমার চলে যাচ্ছে, আমার একটা এফেক্টের দিকে চলে যাচ্ছে, আদর্শ লাইট পজিশন খুঁজে পাচ্ছি। আচ্ছা, চলে গেলাম মাথার পেছন দিকে। যখন মাথার পেছন দিকে চলে গেলাম, তখন দেখা গেল আমার মাথার পেছন দিকে একটা রিম তৈরি হলো, একটা রিম লাইট তৈরি হলো, আমার শরীর থেকে পিঠ থেকে একটা আলোকিত করলো, কিন্তু মুখ কিছুই দেখতে পেল। আবার এফেক্টে ফেলে দেওয়া হলো, এফেক্টে ফেলার পরে আবার পিঠের কাছে গেল, তখন দেখা গেল একটা সিলিউট ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ আমি আলোকে গার্ড করে আমি তাহলে অন্ধকারের মতো এফেক্ট। এই করতে করতে ওরা সাইডে গেল। তাহলে সাইড দিয়ে দেখি, সাইড দিয়ে যখন স্ট্রেট তলায় রাখলো, সে তো কিছুই পেল না। তখন আমার সোজাসুজি রাখলো, ওই সামনের মতন সাইড সোজাসুজি রাখলো, তখন দেখলো যে ওয়ান সাইডেড লাইট হচ্ছে, কিন্তু যেদিকে রেখেছি সেদিক থেকে আলো হিট করছে, সেদিকটা অন্ধকার। অর্থাৎ ওয়ান সাইডেড লাইট হচ্ছে এফেক্ট। এরপরে চলে গেল আরেকটু উপরে, এইবার জ্বালিয়ে উপরে উঠতে গেল। এইখানে যে এই একটা পয়েন্টে গেল, দেখা গেল আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে।
তখন ওরা আবিষ্কার করলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল যা সূর্যতেও আমরা পাই। কি করে আমরা মঞ্চে পাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল? কিচ্ছু। 45 ডিগ্রি অ্যাঙ্গেল বলছে যেটার উপরে আলো ফেলছো তার যে ছায়ার যে পরিমাপ, তার যে মাপ 6 ফুট হলে তার পা থেকে 6 ফুট ছায়া, অর্থাৎ যে লোকটার উপর আলো পড়বে সেই লোকটা যত পরিমাণ হাইট হবে বা বস্তুটা যত পরিমাণ হাইট হবে সেই হাইটের শ্যাডো তৈরি হবে, ছায়া তৈরি হবে। তাহলেই তুমি বুঝতে পারো, তোমাকে চাঁদা নিয়ে দেখতে হবে না যে 45 হলো। আমরা তাই জন্য দেখি যখন আলোটা, এখন দেখি কিনা জানি না, অনেকে বলে একটু তোল, মুখটা তোল, একটু নাবা, একটু টিল্ট কর ইত্যাদি বলে। ও কিন্তু ওর শ্যাডোটা দেখতে দেখতে বলে, এটাই ঠিক। ওটাই ওর শ্যাডো দেখতে দেখতে নাবা ওটা করে ও যখন বুঝতে পারে যে ওর মাপের কাছে বা মাপের তলায় চলে এসছে, তখন ওটাকে রেখে দিতে পারে। এই পেলাম একটা আদর্শ লাইটের পজিশন। এইখানে আলো দাঁড়াবে, এবার সেইটাকে মেপে আমার চতুর্দিকে আলো তৈরি হলো এবং আলোক যন্ত্র ব্যবহার আরম্ভ হলো। বেশ কিছু জিনিসকে আমরা এফেক্টে ফেললাম, আর বেশ কিছু জিনিসকে আমরা একটাই পয়েন্ট পেলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আদর্শ আলো হবে, যেখান দিয়ে আমরা মানুষকে দেখাতে পারবো, সঠিকভাবে দেখাতে পারবো। এখানে একটা আলো যখন পেয়ে গেলাম, তখন এই যে পরবর্তী পর্যায়ে যেটা আসছে সেটা হচ্ছে সোর্স অফ লাইট, যাকে আমরা ডমিনেটিং লাইট বলছি, আর হচ্ছে তারপরে হচ্ছে সেকেন্ডারি লাইট। অর্থাৎ আমার ঘরে ওই যে যেটা বললাম যে জানলা দিয়ে একটা রৌদ্রের আলো এসে পায়ের কাছে পড়েছে, সেটা দিয়েই তো মঞ্চের কোনো মানুষকে দেখা যায় না। ওটা দিয়ে তো মানুষকে প্রত্যেককে দেখানোর জন্য তো ওইটুকুনি আলো না, ওটা হচ্ছে এফেক্ট। আমরা যে এফেক্টটা চাইছি সেই এফেক্টকে আমি তাদেরকে দেখছি, আমি বলছি সেই আলোতেই দেখছি, কিন্তু এই আলোকে এনহ্যান্স করার জন্য আমরা একটা সেকেন্ডারি লাইট, দ্যাট ইজ ডমিনেটিং লাইট, এটাই সোর্স অফ লাইট। জানলা দিয়ে এসে সূর্যের আলো পড়বে, তাহলে এই সূর্যের আলো পড়ার সঙ্গে একে মিলিয়ে একটা কম আলোকিত, এটা যদি খুব বেশি আলো, ধরে না আমি ওয়াটেজ হিসেবেই যদি বলি, এটা যদি 50 ওয়াট হয় তাহলে আমাকে 15 থেকে 20 মধ্যে একটা আলো করতে হবে, যেটাকে এটা ধুইয়ে দেবে। অর্থাৎ তার শেড এন্ড শ্যাডোকে বজায় রেখে আরেক দিক থেকে আলো করতে হবে, যা এর অপোজিট হবে। যে আলোটা আমার সোর্স অফ লাইট, তার অপোজিট দিক থেকে সেকেন্ডারি লাইট আমাকে তৈরি করতে হবে, তবে আমি এই দৃশ্যটা মানুষের কাছে পৌঁছতে পারব। না হলে তো অন্ধকারে চোর ঢুকেছে বললে আমরা তো নীল আলো জ্বালাই, এটা তো নাটকের একটা বলেই দেওয়া আছে, তার লোকটাকে দেখাতে তো হবে। তাই অন্ধকার বোঝানোর জন্য আমি নীল রংটা ব্যবহার করছি, যাতে লোকটাকে আমি একটু সাদাটে জামা পরিয়েছি, যাতে ওইটার মধ্যে খেলা করলে আমি লোকটার অ্যাক্টিভিটিস গুলো বুঝতে পারি। এগুলো হচ্ছে টেকনিক্যাল জায়গা। তো আমরা সেই জায়গা থেকে একটু যে গল্পগুলো বললাম সেই গল্পগুলো একটুখানি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব, আর হচ্ছে সেই এক্সপেরিমেন্টের সঠিক এসে দাঁড়ানো। কথা বলতে 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 আমাকে ওই জায়গায় আসতে হবে, আর ওই আলোটা ওখানেই পড়বে, এই মাপটা অভিনেতা কিভাবে তৈরি করবে। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস, অভিনেতাকেই তৈরি করবে। অভিনেতা তো মেপে দাগটা কোথায় আছে দেখে দাঁড়ায় না, অভিনয় করতে একটা মঞ্চ একটা রং থাকে থাকে, কিন্তু তাকে মেটাই নিতে হবে। মুভমেন্টটাই হবে হাফ সার্কেল মুভমেন্ট, হাফ সার্কেল হোক, সেমি সার্কেল হোক, ওর কম্পোজিশন ওয়াইজ যেখানেই হোক না কেন, ওকে তো সেখানেই আসতে হবে। সবসময় তো ডিরেক্টর ওকে বলবে না হাফ সার্কেল করে আয়। ধরুন আপনার সামনে আমি যাব, আমাকে স্ট্রেটই গিয়ে আপনাকে চার্জ করতে হবে। এই চার্জ করে এমন একটা জায়গায় থাকবো যেখানে এই আলোগুলো মিট করে একটা লো লাইট তলা থেকে জ্বলবে। আপনি আমি যদি সঠিক জায়গায় এসে ওই লাইটটা না নিতে পারি, তখন তো ওই লাইটটা জ্বালানোর কোনো মানেই হবে না, তাই না? আমি কিভাবে আসলামটা বড় কথা, আমি ওইখানে কিভাবে দাঁড়াবো, তবে ওই আলোটা আমার কাছে পড়বে। তাহলে আমাকে আলোটাকে আগে জানতে হবে কোথায় রাখা আছে। এরকমও হতে পারে যে ওই দাঁড়িয়ে নিজেকেই হয়তো সুইচ অন করতে হবে, এরকম হতে পারে, আবার সুইচ অফ করতে হবে।
তাহলে টেকনিক্যাল নো-হাউটা আমার বেড়ে গেছে, এখন অভিনেতাদের বাড়তে চায়। একটা নাটক ছিল যেটা আমি করেছিলাম, আমাদেরই একটা প্রোডাকশন ছিল, লাস্ট সিন যেটা হচ্ছে রাইট ডাউনে একটা ফুলের টপ টপ ঝুলছে, ওইখানে দাঁড়িয়ে একজন কথা বলছে, এই কথা বলতে বলতে ওর হাতেই ডিমান্ড লাগানো ছিল, ও কিন্তু আস্তে আস্তে ডিমান্ডটাকে ঠেলছে, ঘোরাচ্ছে, সেইখানে ওর একটা মুখে আলো আসছে, সেম টাইম ওই আলোর সঙ্গে সিরিজ করা ছিল পেছনে একটা ছবিতে গিয়ে আলো করছে, এই টোটালটা ওর কন্ট্রোলে থাকতো। লাইট যারা করছে তাদের হাতে, লাইট যারা করছে তাদের হাতে ছিল নিভিয়ে দেওয়া, মানে আদার্স লাইট গুলোকে নিভিয়ে দেওয়া, এইটা আর ওটা চলা। সুতরাং ও যদি সঠিক সময় না জ্বালাতো বা জ্বলছে না বা খুঁজে পাচ্ছে না, ও তো অভিনয় করতে করতে ওখানে হাত দিয়েছে, ও তো এই নয় যে এইখানে আছে দেখে হাত দিতে পেরেছে। অর্থাৎ ওইখানে যে ঝোলানো থাকবে ঠিক মাপেতে ওকে পেতে হবে, যেমন ঝুলিয়েছি তেমনি ওকেও এসে জেনে নিতে হবে ঠিক জায়গায় ঝোলানো আছে কিনা, কতটা হাত তুললে ওটা পেয়ে যাব, লুকিয়ে হাতটা তুলতে হবে, ফুল গাছ দেখতে দেখতে কাজটা করতে হবে, এগুলো সবটাই অভিনেতাদের উপরে বোর্ডটা। মানে আগে শুধু যে বললাম যে আগের ইতিহাসে পাচ্ছি অভিনেতারা শুধু অভিনয় করে চলে যেত, এখন অভিনেতাদের স্টেপটা জানতে হচ্ছে, মেকআপটা জানতে হচ্ছে, পোশাকটার ব্যবহার জানতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আলো কিভাবে আমি নেব, আলো কোথায় কি ব্যবহারিক দিক রয়েছে, সেই দিকটাকে দাঁড়িয়ে আমাকে জেনে নিয়ে সেই স্পটে দাঁড়াতে হচ্ছে এবং স্পটটাকে আমাকেই অভিনয় করতে করতে বুঝে নিতে হচ্ছে। এটা ভীষণ জরুরি একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে লাইটের, কেননা যদিও এখন কি লাইট হয় না হয় সেদিকে আর যাচ্ছি না, আগেকার দিনের সেই গ্যাজেটগুলো আস্তে আস্তে অবসোলেট হয়ে গিয়ে সব নাটকই ফ্লাড লাইটে হচ্ছে দেখছি। পার্ক বলে যে লাইটটা আবিষ্কার হয়েছে, সেই লাইটটা পার্ক ছাড়া বা ফ্লাড লাইট ছাড়া আর কিছু নয়, কেননা আমরা যে লাইট ব্যবহার করেছি তার একটা লেন্স থাকে, প্লেনো কনভেক্স লেন্স, যার একদিকটা প্লেন একদিকটা উত্তল, মানে সমুত্তল লেন্স যাকে বলে। সমুত্তল লেন্সের কাজ হচ্ছে সমস্ত রেখাগুলোকে একটা সরল রেখায় নিয়ে এসে একটা গোল আকার বিন্দুর মধ্যে গিয়ে আবদ্ধ হয়। এর ফলে আমি সেই ফোকাস লেন্থ বাড়াতে পারি, কমাতে পারি, কিন্তু এই যে গ্যাজেটগুলো ব্যবহার হচ্ছে এর কোনো ফোকাস লেন্থ বলে কিছু নেই, সরল রেখায় আলো গিয়ে যত দূর হবে তত ফ্ল্যাট হবে, যত দূর হবে ফ্ল্যাট হবে। আমরা প্লেনো কনভেক্স লেন্স আজকে ব্যবহার দেখি না, প্লেনো কনভেক্স লেন্সের একরকম ব্যবহার, পিসি লেন্সের একরকম ব্যবহার, তার খোলগুলোর এক রকমের ব্যবহার আছে, এক এক জায়গায় এক এক রকম বি টাইপ, সি টাইপ, বি টাইপ রকমের টাইপ আছে। এখন সেই মঞ্চে খুব কম দেখা যায়, তো সেগুলোকে মেনে নিয়েই যখন নাটক করতে হয় তখন তার মধ্যে দাঁড়িয়েই প্লাস মাইনাস গুলোকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে কিভাবে মিনিমাইজ করে লাইটটাকে করা যায় তার চেষ্টা করতে হবে। আর এর সঙ্গে একটা যুক্ত হয়, সেটা একটা মারাত্মক লেসন বলে সেটা আমি আজকে করবো না, সেটা হচ্ছে কালার, লাইটের কালার। লাইটের কালার নাচের জন্য একরকম হতে পারে, কিন্তু নাটকের জন্য ভয়ঙ্কর শব্দ, ভয়ঙ্কর শব্দ। কালার সবসময় একটা মুডকে, একটা ধারণাকে, একটা অভিব্যক্তিকে প্রকাশ করার ভীষণ সাহায্য করে। সুতরাং সেখানে যখন তখন যা নয় তাই লালিয়ে হলুদ সবুজ জ্বালিয়ে নাটকটা রঙিন হতে পারে, কিন্তু নাটকটার কোনো মানে দাঁড়ায়। সুতরাং সেই কালার থেরাপির সঙ্গে সাইকোলজিক্যালি কালার থেরাপি এটা একটা বিশাল সাবজেক্ট। সুতরাং সেইটা একটা ভয়ঙ্কর 3-4টে বলে 5টায় শুরু করলে হবে। তো সেইখান থেকে আমি একটু বিরত থেকে আমি শুধুমাত্র আলোর পজিশনগুলোকে নিয়ে একটুখানি ডেমনস্ট্রেট করি, করলে বোঝা যাবে যে আলোটা নেব কীভাবে। অ্যাকচুয়ালি আলোটা যিনি করেন আমরা তার ঠিক সময় দিই না, ঠিক জায়গায় দিই না বলি, ঠিক জায়গায় নিলাম না আমরা বলি না, নিলাম নাটাও একটা জরুরি ব্যাপার। আলোর একটা সেন্টার পয়েন্ট থাকে, সেটাকে খুঁজে বার করে আমাকে সেন্টার পয়েন্টে দাঁড়াতে হবে, এগুলো খুব আমার দরকার, মানে অভিনেতাদের দরকার, গা ঝেড়ে দিলে চলবে। তো
তো আমরা আসি একটু আলোর ইয়ে করতে, যদি এর মধ্যে একটু জল টল খেতে চাও খেয়ে নিতে পারো। যদি ওদিকের লোক দেখতে চাও এদিকে চলে আসতে পারো। এটা কি হলো, এই যখন আলোটা পড়ছে কি হচ্ছে, ওর যে আমার এইখানে যে শেড ছিল, এইখানে যে শেড ছিল, এখানে যে শেড বা এই যে উঁচু অংশটা সবটাই কিরকম ফ্ল্যাট হয়ে গেল, তাই না? সমান লাগছে না সবটা? তাহলে এই যেটা কথাটা বললাম, যখন আলোটা আমার ফ্রন্ট অফ সাইড থেকে দেওয়া হচ্ছে তখন এটা সবটাই ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি কি কথা বললাম? তারপরে বললাম যে টপ লাইটে যাই। হ্যাঁ, আচ্ছা টপ লাইটে যাই, চোখে লাগলে চোখ বন্ধ। হলো? দেখো এই যে টপেই দিয়েছি, তাই না? টপেই দিয়েছি, কিন্তু এর লাইটের অংশটা কি করছে না, উপরের শ্যাডোটা নিচে ফেলছে, নিচের শ্যাডো এই ফেলছে। এটা একটা এফেক্ট হিসেবে দাঁড়িয়ে গেল। যেই এফেক্ট হিসেবে দাঁড়িয়ে গেল, একে সরাতে লাগলাম, সরিয়ে কি হচ্ছে, এই দেখো পেছন দিক থেকে হাইলাইট হচ্ছে, একটা রিম লাইট তৈরি হচ্ছে, তাই না? এর এই কাঁধের জায়গা থেকে, এই জায়গা থেকে একটা রিম তৈরি হচ্ছে। এই রিমকে আমরা এটা 360 ডিগ্রি নিয়ে গিয়ে রিম পাচ্ছি। রিমের পরে আমি নামছি, নামতে কি হলো, টোটালটা ব্ল্যাক, একটা ব্ল্যাক হয়ে গেল, কিন্তু শেডেড, তাই না? যেহেতু রিমটা তখন পিছন থেকে আছে, তখন ও এই একটা এফেক্ট তৈরি হলো। এই এফেক্টটাকে বলা হচ্ছে লো কি লাইট। কি করছে না, এর টোটাল শ্যাডোটা উপর দিকে পাঠিয়ে দিচ্ছে। নাক, মুখ, থুতনি সমস্ত কিছু কপালে গিয়ে আটকে যাচ্ছে। অর্থাৎ এটা একটা বিভৎস, ও কিন্তু কোনো এক্সপ্রেশন দিচ্ছে না, লাইট ওর এক্সপ্রেশনটা তৈরি করে দিচ্ছে। এইবার যদি বিভৎস করে, এবার ওই চোখ বড় বড় তাকিয়ে এইবার ডাইনি সাজ, দেখো ও একটু করছে কিন্তু জিনিসটা বাড়ছে। কিন্তু ও যদি ঠিক এই পয়েন্টে না দাঁড়ায়, গিয়ে ওইসব মুখ চোখ ভেঙায়, তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না। অর্থাৎ ওর লোকি লাইটটাকে ওকে নিজেকে দেখে নিতে হবে যে কোথায় আমি কতটা ঝুঁকলে আমার লোকি লাইট তৈরি হচ্ছে। এপাশে আসছে যখন সেম, একদিকটা অন্ধকার থাকছে, একদিকটা আলোকিত হচ্ছে। এইবারে গেল আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এবারে আমি মুখটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? পাচ্ছি আমি দেখতে। এই হচ্ছে আলোর বিবর্তনের ক্ষেত্রে আলোর সঠিক একটা অ্যাঙ্গেল খুঁজে বার করা, এবং তার সঙ্গে খুঁজে বার করতে করতে পেল বেশ কয়েকটা এফেক্ট নাটকে, যেগুলো কাজে লাগানো যায়। বেশ কয়েকটা এফেক্ট লাইট আমরা খুঁজে পেলাম যে নাটকে আমরা কাজে লাগাতে পারি। আমরা ওকে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমরা তার সঙ্গে একটা ডমিনেটিং লাইট এটাকে ভেবে এইটা একটা সেকেন্ডারি লাইট তৈরি করছি। যেই সেকেন্ডারি লাইট তৈরি করছি তখন আরো পরিষ্কার ভাবে ওকে আমি দেখতে পাচ্ছি, তাই না? এই যা দেখছিলাম, এই সেকেন্ডারি লাইট আমি তৈরি করলাম, তখন ওকে আবার পরিষ্কার ভাবে দেখতে পেলাম। অপোজিট দিক থেকে সেম অ্যাঙ্গেলই হবে। লাইট অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করব যখন আমি এফেক্ট তৈরি করব। এফেক্টের ক্ষেত্রে আমি লাইটের অ্যাঙ্গেল বিভিন্ন দিকে যাব, কিন্তু প্রপার লাইটটাকে যদি আমি দেখানোর জন্য বা আমি যদি কোনো নাটকের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু সেটা হবে আমার 45 ডিগ্রি থেকেই দিতে হবে। না হলে তো যদি ডিগ্রি চেঞ্জ করি, ধরো এই ডিগ্রি হলো, তাহলে তো প্রায় স্ট্রেট জায়গায় পৌঁছতে গেল, তাই না? প্রায় স্ট্রেট জায়গায় পৌঁছতে গেল। অর্থাৎ এই না দিলে ও তো পরিষ্কার ভাবে ওকে দেখা যাবে না। এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও হবে, এসে পাশে দাঁড়া, আরেকটা জিনিসও মজা হবে। দেখো আমি সেম অ্যাঙ্গেল থেকেই দিয়েছি, অর্থাৎ এ কখনোই ওর মুখে শ্যাডো ফেলবে না। যদি আমি এই করতাম, ও যেই অভিনয় করে ওর দিকে ঘুরতো, ওর মুখের ওপর শ্যাডো করতো।
দেখবে শ্যাডো নিয়ে আমাদের স্টেজে না মারপিট চলে, একবার এরকম একবার ওরকম, বিভিন্ন দিকে যেতে হয়। অর্থাৎ আমরা সঠিক অ্যাঙ্গেলে তো লাইটটা লাগাইনি। আমরা কি রাস্তা দিয়ে যখন হাঁটি, দুই বন্ধুতে কথা বলতে বলতে আমরা কি এরকম করতে করতে হাঁটি? প্রপার অ্যাঙ্গেলে আলোটা আছে, পড়বেই আমার দিকে, নয় একটু হালকা পড়বে, নয় একটু জোরে পড়বে। এই একটা যেমন গেল, তেমনি আরেকটা বলছি দেখো, এই যে টপ লাইটটা পড়েছে, ধরো এই যে এই এলাকা আমরা রিহার্সাল দেবো, এই আমার টপ লাইট পড়েছে। এবার আমার টপ লাইটটা জ্বলার আগে এসে আমাকে দাঁড়াতে হবে। সেই যদি দাঁড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আগে আমি লাইটটা যেখানে পড়েছে আমি দেখে নিলাম, যাও গোল হয়ে ঘুরে এসে আমার পয়েন্টে দাঁড়াও। যে কোনো জায়গা থেকে এসে তুমি দাঁড়াবে, তোমার ওপর আলোটা পড়বে। দেখলে টপ লাইটে দাঁড়িয়েছে, ভুল নয়, ভুল বলছি না তোমাকে, আমি বলছি এটা আমাদের হয়। কারণ যখনই আলো থাকে না, মঞ্চে যখন অন্ধকার থাকে, মঞ্চের মাপটা আমাদের কাছে গুলিয়ে যায়। তাহলে এইখান থেকে অন্ধকারে যেখানে দাঁড়াবে সেখানটা কত দূরে, সেটা মাথায় অঙ্ক কষতে হবে, শরীরের মধ্যে বসাতে হবে। এটা মঞ্চ অনুযায়ী হয়তো আলাদা মাপ হতে পারে, তাই জন্য প্রত্যেক মঞ্চে গিয়ে আমাকে ওই মাপটা কিন্তু তৈরি করে নিতে হবে। হ্যাঁ, অভিনয়ের আগে যখন সেট হচ্ছে তার মধ্যে ঘুরে ঘুরে তোমার যে প্রয়োজনীয় আলোর জায়গাগুলো সেগুলো মেপে নিতে হবে। মেপে নিলেই তুমি যখন হাঁটবে অনায়াসেই সেই দাঁড়াবে এবং লোকটা তোমার আলো ফেলবে। বুঝতে পেরেছো? যেমন ধরো যেটা বললাম যে লোকি লাইট, তুমি লাইট আছে, রাইট? হ্যাঁ, চলে যাও, সরে যাও, একদম বেরিয়ে যাও। এইবার এসে দাঁড়াও, ওইভাবেই দাঁড়াও। এই যে তুমি লাইটকে সাহায্য না করলে, ও তো একটা ফিক্স জায়গায় দাঁড়িয়ে আছে, ওখানে তো কোনো লোক নেই যে একটু নাড়িয়ে তোমার দিকে করে দেবে। তো আমাকেই করে দিতে হবে। করে দেবে, হয়তো দেখা গেল কিছুই না, হয়তো দেখা গেল তুমি এই ঢুকেছো। এবার তুমি অভিনেতা, তোমাকে ম্যানেজ করতে হবে কিভাবে ঝুঁকবে, বেশি ঝুঁকলেও হবে, কিভাবে ঝুঁকবে, কতটুকু ঝুঁকবে। তুমি অভিনেতা ম্যানেজ করতে হবে, ও তো ফিক্সড একটা জায়গায় চলবে। এবার তুমি ধরো ফার্স্ট ঢুকলে আলোটা হালকা পড়েছে, তোমার চোখ তখন বলবে তোমার হালকা পড়েছে কি পড়ে না। এই দেখো ফুল লাইটে ফ্ল্যাট ছড়িয়ে দেয়, এখানেও একটা ফ্ল্যাট আছে, ছড়িয়ে দেয়। এই যে পিসি লেন্স যখন তৈরি হয়, এই যে ধরো গোল, যদি আমি স্টেজে বা কোনো একটা ব্ল্যাকবোর্ডে যদি গোল 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 বসাই, তাহলে কি হচ্ছে, এই তিনটে গোলের মাঝখানে একটা অন্ধকার গোল, মানে একটা গোল নেই অংশ। এই যে গোলগুলো দিয়ে জুড়তে জুড়তে দেখা যাবে বেশ কিছু আমার গোল ছাড়া অঞ্চল পাওয়া যাচ্ছে। তাকে আমরা মঞ্চের ভাষায় বলি ব্ল্যাক হোল বলতে পারি, আমরা নো লাইট জোন বলতে পারি। কিন্তু অভিনয় করতে করতে লাইট, নো লাইট, লাইট এই করলে তো ঘরের আলো বোঝায় না। তখন আমাদের এই আলোগুলোকে ইলুমিনেট করার জন্য প্যাচ লাইট তৈরি করে প্যাচিং করার জন্য আমরা এখনকার এই লাইট দিয়েই করি। কিন্তু আমাদের পূর্ব অবস্থাতে বলা হতো ঝড়ি। ঝড়ি মিন্স একটা কম্পার্টমেন্টের মধ্যে 4টে 25 ওয়াট করে, এখনো পুরনো হলের মাথায় সেগুলো আছে, অস্তিত্ব আছে, যে এরকম ঝড়ি কম্পার্টমেন্টাল লাইট বেশ কিছু জায়গায় 4টে 6টা 8টা করে ছড়ানো আছে। এই তখন ঝড়িতে হয়তো 60 ওয়াট করে ল্যাম্প রয়েছে, কোনোটাতে 25 ওয়াট করে ল্যাম্প রয়েছে। এই ঝড়িগুলো তখন ওই ডেড পকেটগুলোকে হালকা ভাবে ইলুমিনেট করে দেয়, ঘষে দেয়, অর্থাৎ মেজে দেয়। এটা হাইলাইটের সঙ্গে এই লো লাইট জোনটাকে মেজে দেয়। এই প্যাচ, এগুলোকে প্যাচ রিপেয়ারিং, প্যাচ লাইট ইত্যাদি বলা হয়। এখন প্যাচ লাইট এর মানে কি করে ফেলেছেন আমরা জানি না।
ওই তো বলছি, এখনকার প্যাচ লাইটের মানে যা নয় তাই হতে পারে, আবিধানিক মানে এবং কার্যকরী মানে এটাই যে যেগুলো ব্ল্যাক হোল তৈরি হয় গোল গোল আলো জোড়ার ফলে, এখন তো যার জন্য কিছু নেই, গোল আলো তো নেই, এখন তো এই পিসি লেন্সই নেই, তো সুতরাং এখন তো ওইসব জোনের কিন্তু জোড়াজুড়ির ব্যাপারই নেই, ওই স্ট্রেট মারবে, এদিক থেকে কর্নার করে ওদিক থেকে কর্নার করে, এইটা একটা গেল আমাদের সাধারণ যে জ্ঞান দিয়ে আমরা যা যা আমরা বিপদের মধ্যে পড়ি একটা মঞ্চে আলো করতে গিয়ে, হ্যাঁ সেই বিপদগুলো কিন্তু এইগুলো, আর কিছু না। টেকনিক্যাল নোহাউগুলোকে না আমাদের বাড়াতে হবে, অর্থাৎ কিছুই নয়, আমাদের অর্থনৈতিক ক্ষমতা নেই, আমি জানি। একটা লাইট রিহার্সাল 4 দিন দরকার, সেটা কোনো মতে এক বেলায় সারা যায় কিনা চেষ্টা করি, কিন্তু সেই লাইট রিহার্সাল যত ঘন্টাই দিই না কেন, তত ঘন্টা যদি আমরা প্রত্যেকে লাইটটা যখন লাগাচ্ছে থেকে লাইটটা খুলছে অবধি যদি আমি সঙ্গে থাকি, থিয়েটারের মধ্যে থাকি, তাহলেও কিন্তু কিছু বিজ্ঞান আমরা জানতে পারি। ওরা যেটা করছে ওইখানে বলবে ওই ফুটের আলোটা দিয়ে, কেন ফুটের আলোটা দেবে, কোথায় সেই ফুট আলোটাকে ব্যবহার হবে, তার এফেক্ট কি হবে, এবং ফুট আলো ব্যবহার করতে গিয়ে কালার, সেইগুলো কিন্তু আমরা নোট ডাউন করতে পারি। এবং যখন আমরা মঞ্চে নামবো তখন আমি জেনে গেছি আলো যখন করছে সবকটা আলো কোথায় কোন আলোটা আছে, এবং আমি আমার স্ক্রিপ্টে দেখতে পেয়েছি আমাকেই কিন্তু ফুটে, আমাকেই কিন্তু পেছনে গিয়ে শ্যাডোতে দাঁড়াতে হবে, অর্থাৎ আমি আমার স্ক্রিপ্টে কিন্তু দেখিয়ে দিয়েছি যে শ্যাডো এইভাবে হচ্ছে, দাঁড়াতো একবার, এবার তুমি দৌড়ে গিয়ে শ্যাডোতে দাঁড়িয়ে নিয়ে, এগুলো হচ্ছে নিজের জন্য নিজের হেল্প করা, অন্যকে হেল্প করছি, আলোর যারা করছেন তাদেরকে হেল্প করছি, কিন্তু নিজেকেও নিজে তৈরি হয়ে নিতে হয়, কেননা আমাদের আলাদাভাবে তৈরি হওয়ার কোনো রাস্তা নেই। আমার দল কখনো 4টে লাইট রিহার্সাল দিতে পারবে না, সুতরাং একটা লাইট রিহার্সালে আমি তাদের সঙ্গে হেল্পার হয়ে আমি আমার স্ক্রিপ্টের খাতাটা নিয়ে তাতে নোট ডাউন করব, আমার জন্যই নোট ডাউন করব, কোথায় যেতে হচ্ছে, কখন যেতে হচ্ছে, কি আলো ব্যবহার হচ্ছে, এবং আলোটার নাম যদি ওরা বলে থাকে আলোর নামটা লিখে রাখা, এবং সেই ব্যবহারের দিকে আমি ওখানে কখন দাঁড়াবো, কোন আলোটা এসে পড়ছে। ধরো একটা সিকোয়েন্স ধরো জানলা দিয়ে তোমার একটা আলো ঢুকছে, বা তুমি এসে দাঁড়িয়ে কোন একটা দিক দেখছো, একটা গাড়ি পাস করে যাবে, একটা গাড়ির আলো তোমার মুখের উপর দিয়ে পাস করে যাবে, এবার তুমি সেটে আর গাড়ির আলোটা এখান দিয়ে পাস করে যাবে, অর্থাৎ তোমার মুখটাও যেমন দর্শকের কাছে খুব ইম্পর্টেন্ট, তেমনি গাড়ির আলোটা তোমার মুখে পড়াটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি এরকম করে দাঁড়াও, একটা পাস করে গেল, আমার কিন্তু দর্শক কেউ কিছু দেখতে পেল না, কিন্তু আমি যদি এইভাবে দাঁড়াই তাহলে আমি দর্শকের একটা পার্ট দেখতে পাচ্ছি, এবং আমার এই মুখের উপর দিয়ে যে আলোটা পাস করলো দর্শক সেটা বুঝতে পারে। অর্থাৎ আমি কোথায় দাঁড়ালে আলোটা কোথা দিয়ে আসবে সেটাও কিন্তু আমাকে জানতে হবে, এবং কিভাবে দাঁড়াবে, কারণ থার্ড বেল পড়ার পরে ডিরেক্টরের হাতে কিচ্ছু থাকে না, সর্বনাশের বাণী তোমরাই বলো, ডিরেক্টর লাস্টে সব দাঁড়িয়ে থাকে গালাগাল খাওয়ার জন্য, সর্বনাশটা তোমরাই ডাকবে, অভিনেতারাই ডাকবে। সুতরাং অভিনেতারাও ডাকবার আগে জেনে নেওয়া উচিত যে আমারও তো দায় আছে নাটকটার প্রতি, নাটকটা ভালো হওয়ার প্রতি, সুতরাং সেই ভালো হতে গিয়ে আমাকে ভালোর পয়েন্টগুলো খুঁজে বার করতে হবে, আমাকে টেকনিক্যাল নোহাউগুলো জানতে হবে, তবে আমি কিন্তু প্রপার মঞ্চের আলোর সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারব। এই অবধি